প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হচ্ছে এইচএসসি 2025 শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায় নিয়ে। অধ্যায়টি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায়টি করার জন্য আজকের এই ভিডিওটি তুমি যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে যে সমস্ত অঙ্কই আসুক না কেন তুমি নিঃসন্দেহে সেগুলো করতে পারবে এবং অবশ্যই একটি অঙ্ক থাকবে, সেই অঙ্কে তুমি 10-এ 10 পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায়ের অঙ্ক করার শুরুতেই তোমাদেরকে একটি কথা না বললেই নয়। যে কোনো অধ্যায় থেকে অঙ্ক করতে গেলে সেই অধ্যায় থেকে কি কি অঙ্ক পরীক্ষায় থাকতে পারে বা থাকে, এই বিষয়টি তোমাকে প্রথমে জেনে নিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই জন্যই আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায়ের অঙ্ক করার শুরুতে এই অধ্যায় থেকে পরীক্ষায় কি কি অঙ্ক আসতে পারে সেই বিষয়ে আমরা জেনে নেব। তো শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায় থেকে লাভ লোকসান বন্টন বা আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব, এই তিনটি বিষয় সম্পর্কে তুমি যদি জানো, তাহলে এই অধ্যায় থেকে যে কোনো অঙ্কই আসুক না কেন তোমার কাছে সেই অঙ্কটি খুবই ইজি মনে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাভ লোকসান বন্টন হিসাবে কি কি বিষয় যায় আমরা সেই বিষয়টি এখন বুঝে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাভ লোকসান বন্টন হিসাব করতে গেলে তোমাকে এইভাবে ছক কাটতে হবে। ছকের এই পাশে লিখতে হবে ডেবিট এবং এই পাশে লিখতে হবে ক্রেডিট। তারপর বিবরণ টাকা লিখে বিবরণের পাশে যে সমস্ত হিসাব যাবে এই হিসাবগুলো তোমাকে মুখস্থ করতে হবে। বিশেষ করে ডেবিট পাশে কি কি হিসাব যাবে এবং ক্রেডিট পাশে কি কি হিসাব যাবে তোমাকে মুখস্থ করতে হবে। প্রথমেই লাভ লোকসান বন্টন হিসাব করার শুরুতেই এই পাশে তোমাকে লিখতে হবে নিট লাভ। অঙ্কে নিট লাভের টাকা দেওয়া থাকবে, সেই নিট লাভের টাকাটা আমরা লিখব। তারপর উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, অগ্রিম খরচাবলী, চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্তের সুদ, এই সমস্ত বিষয়গুলো আমাদের ক্রেডিট পাশে যাবে যদি অঙ্কের ডাকে উল্লেখ থাকে। এখন এই সমস্ত হিসাবের শুরুতে আমাদের অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাব লিখতে হবে। যখন অঙ্কের মধ্যে মূলধন স্থিতিশীল বা অংশীদারদের মূলধনের পরিবর্তন হবে না বা অপরিবর্তনীয় এই কথাটা লেখা থাকবে, মূলধন স্থিতিশীল এবং অংশীদারদের মূলধনের কোনরূপ পরিবর্তন হবে না, এই দুটি কথা লেখা থাকলে আমরা লিখব অংশীদারদের চলতি হিসাব। আর যদি এইরকম কিছুই লেখা না থাকে তখন অংশীদারদের মূলধন হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেবিট পাশে কি কি যায়? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্তের সুদ, বকেয়া খরচ সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঋণের সুদ, অনেক সময় আমাদের অঙ্কে ঋণের সুদ কত পার্সেন্ট ধরতে হবে সেটি উল্লেখ থাকে না। যদি উল্লেখ না থাকে তাহলে ঋণের উপর 6% হারে সুদ ধার্য করতে হয়। 1932 সালের অংশীদারি আইন অনুসারে ঋণের উপর কোনো প্রকার সুদের হার উল্লেখ না থাকলে ঋণের উপর 6% হারে সুদ ধার্য করতে হয়, এটি মুখস্থ রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্ত হিসাবগুলো নেওয়ার পর যদি ক্রেডিট দিকে টাকা বড় হয় তাহলে ডেবিট পাশে মুনাফার অংশ হবে, আর যদি ডেবিট পাশের টাকা বড় হয় তাহলে ক্রেডিট পাশে ক্ষতির অংশ হবে। আমরা একটি অঙ্ক করিয়ে দেওয়ার মাধ্যমে সেই বিষয়টি আরো মজবুত করে দেব। এখন আসি, যখন আমাদের অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে বলে তখন কিভাবে করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করব তখন তারিখ, বিবরণ, এখানে আমরা একটি টাকার ঘর দিয়ে অঙ্ক করেছি, কিন্তু যখন আমরা অঙ্ক করব অঙ্কে যে কয়জন অংশীদারের কথা বলা থাকবে, যদি 2 জন অংশীদারের কথা বলা থাকে টাকার ঘর হবে 2টা, যদি 3 জন অংশীদারের কথা বলা থাকে টাকার ঘর হবে 3টা, এইভাবে আমাদের করতে হবে। এখন অংশীদারদের মূলধন হিসাব করতে গেলে তোমাকে
ক্রেডিট পাশে যা করতে হবে, তোমাকে ক্রেডিট পাশে যা করতে হবে সেই বিষয়গুলো আগে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের অঙ্কে একটি সাল থাকবে, সেই সাল দিতে হবে এবং অবশ্যই জানুয়ারি মাসের 1 তারিখে তারা ব্যবসা শুরু করবে এরকম কিছু বলা থাকবে। ওই টাকাগুলোর নাম দিতে হবে ব্যালেন্স বিডি এবং টাকার ঘরে টাকাগুলো লিখতে হবে। অর্থাৎ একের অধিক ব্যক্তি মানে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান, তারা যখন ব্যবসায় শুরু করবে তখন তারা যে যে টাকা নিয়ে ব্যবসা শুরু করবে তাদের টাকার নাম হবে ব্যালেন্স বিডি এবং তাদের টাকার ঘরে টাকাগুলো লিখতে হবে। কোনো অংশীদার যদি বছরের মাঝামাঝি সময়ে টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠানে, তখন সেই তারিখটা লিখে নগদান হিসাব লিখে তার টাকার ঘরে টাকা লিখতে হবে। যে ব্যক্তি প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করবে তার ঘরে টাকা লিখতে হবে। তারপর লিখতে হবে লাভ লোকসান বন্টন হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন লাভ লোকসান বন্টন হিসাব করেছি তখন ডেবিট পাশে অঙ্কের ডাক অনুসারে যে যে হিসাবগুলো নিব কেবল সেই হিসাবগুলোই আমাদের অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে লিখে দিয়েছি লাভ লোকসান বন্টন হিসাব, কোলন দিয়ে লিখে দিয়েছি ডেবিট পাশে যে যে হিসাব থাকবে। অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট পাশে যে যে হিসাব থাকবে আমাদের ক্রেডিট পাশে সেই হিসাবগুলো লিখে টাকা লিখতে হবে। এবং ডেবিট পাশে যদি আমরা করতে যাই প্রথমে আমরা তারিখ লিখবো, তারপর ডিসেম্বর 31 তারিখ, যেহেতু অঙ্কের শেষ ডিসেম্বর 31 তারিখে বেশিরভাগ অঙ্কে লিপিবদ্ধ থাকে, আমরা সেই তারিখটি লিখে লিখবো উত্তোলন হিসাব। যদি ওই অঙ্কে উত্তোলনের কথা উল্লেখ থাকে তাহলে লিখবো উত্তোলন হিসাব, লিখে টাকা লিখবো। তারপর লাভ লোকসান বন্টন হিসাব, এটি লিখে ক্রেডিট পাশে যে যে হিসাব থাকবে, অর্থাৎ আমরা যখন লাভ লোকসান বন্টন হিসাব করেছি এখানে ক্রেডিট পাশে যে যে হিসাবগুলো নিয়েছে সেই হিসাবগুলোই অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে লিখতে হবে, লিখে টাকাগুলো লিখবো আমরা। তারপর দুই দিকের টাকার মধ্যে যেদিকে টাকা বড় আমরা সেদিকে টাকাগুলো লিখবো। আমরা মনে করে নিলাম যে ক্রেডিট পাশের টাকা বড়, তাহলে ক্রেডিট পাশের যোগফলের টাকা আমরা দুই পাশে লিখবো। লেখার পর এই টাকাগুলো থেকে এই পাশের টাকাগুলো আমরা বিয়োগ করব। বিয়োগ করে যে ফল হবে সেই ফল হচ্ছে এই ফল, এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। আর ওই ব্যালেন্স সিডি তার বিপরীত পাশে এবং পরবর্তী বছরের শুরুতে ব্যালেন্স বিডি নামে হবে এবং টাকাটা লিখতে হবে। আশা করি আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ের যে হিসাব, সেই হিসাবে যে তিনটি বিষয় থাকে সেই তিনটি বিষয় আমরা বুঝে নিয়েছি, বিশেষ করে লাভ লোকসান বন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব যে রকম নিয়মে আমরা করিয়েছি বা বুঝিয়েছি, অংশীদারদের চলতি হিসাব করতে গেলেও একই নিয়মে করতে হবে। এই হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসায়ের হিসাব। আরেকটি বিষয় রয়েছে, যেমন লাভ লোকসান বন্টন হিসাবে আমরা উত্তোলনের সুদ লিখে থাকি। যখন উত্তোলনের সুদ লিখব তখন উত্তোলনের সুদ বের করার বিভিন্ন নিয়ম রয়েছে। আমরা এখন উত্তোলনের সুদ কিভাবে বের করতে হয় সেই নিয়মটি সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তোলনের সুদ নির্ণয় করার সূত্র কি সেই সম্পর্কে এখন আমরা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো অঙ্কের ডাকে এরকম উল্লেখ থাকে প্রতি মাসের শুরুতে উত্তোলন, প্রতি মাসের শুরুতে উত্তোলন, তখন উত্তোলনের সুদ, এটার সূত্র হচ্ছে মাসিক উত্তোলন গুণন সুদের হার গুণন 6.5। অর্থাৎ তুমি মাসে যে টাকা উত্তোলন করবে সেই উত্তোলনের টাকা লিখতে হবে, সুদের হার অঙ্কে অবশ্যই দেওয়া থাকবে এবং 6.5। প্রতি মাসের মাঝখানে উত্তোলন করলে উত্তোলনের সুদ সমান মাসিক উত্তোলন গুণন সুদের হার গুণন 6। প্রতি মাসের শেষে উত্তোলন করলে উত্তোলনের সুদ সমান মাসিক উত্তোলন গুণন সুদের হার গুণন 5.5। প্রতি এক মাস পর পর উত্তোলন করলে উত্তোলনের সুদ মাসিক উত্তোলন গুণন সুদের হার গুণন 3.5।
প্রতি 2 মাস পর পর উত্তোলন করলে উত্তোলনের সুদ মাসিক উত্তোলন গুণন সুদের হার গুণন 2.5। প্রতি 3 মাস পর পর উত্তোলন করলে উত্তোলনের সুদ সমান মাসিক উত্তোলন গুণন সুদের হার গুণন 1.5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা 6টি বিষয় দেখতে পাচ্ছি। যদি অঙ্কের ডাকে এই 6টি বিষয়ের একটি কথাও উল্লেখ না থাকে, তখন উত্তোলনের সুদের সূত্র হচ্ছে নগদ উত্তোলন গুণন সুদের হার গুণন 1/2, অর্থাৎ হাফ দ্বারা গুণ করতে হবে। নগদ উত্তোলন বলতে বোঝায় অঙ্কে যে টাকা উত্তোলনের কথা বলা থাকবে সেই টাকা গুণন সুদের হার গুণন 1/2। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করতে হবে এবং উত্তোলনের সুদের সূত্র কি সেই বিষয়টা বুঝে নিয়েছো। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য একটি অধ্যায় নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করব। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।